দেখো, আজকে আমরা সাইকোলজির একটা খুবই গুরুত্বপূর্ণ সেট নিয়ে আলোচনা করব, যেটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যেটা উত্তরপ্রদেশ, ঠিক আছে, ইউপি টেট পরীক্ষা এসেছিলো, উত্তরপ্রদেশের টেট নিয়ে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্রশ্নগুলো ইংলিশে আছে, কিন্তু আমি বাংলাতে সম্পূর্ণভাবে আলোচনা করে দেবো, যাতে কোনো রকম তোমাদের সমস্যা না হয়। দেখো, যদি না বুঝতে পারো তবুও শোনো, পরীক্ষায় দেখবে অনেক হেল্প হচ্ছে। কোশ্চেনগুলো খুবই ভালো মানের কোশ্চেন। দেখো, প্রথম কোশ্চেন দেখো, তোমরা অবশ্যই পারবে, কেন পারবে না, অবশ্যই পারবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেন দিকে দেখো, লক্ষ্য করো। বলছে এখানে দুটো কলম দিয়েছে, এখানে কলম এ এবং কলম বি, ঠিক আছে। এখানে কলম এ এবং কলম বি এর সঙ্গে মিলাতে বলেছে। দেখো, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স এই বইটি কে লিখেছে? দেখো, এখানে অপশন বি এর, কলম বি এর আছে গেস্টাল্ট, পিয়াজেট, থর্নডাইক, স্কিনার। তো তোমরা প্রত্যেকে জানো কি হবে, যে অ্যানিম্যাল ইন্টেলিজেন্স এই বইটি কে লিখেছে? এটা লিখেছে কে? আমরা জানি কে? থর্নডাইক। তাহলে এখানে আমরা 3 পেয়ে গেলাম, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স, থর্নডাইক। ওকে, তারপরে বি নাম্বার দেখো, শিডিউল অফ রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্টের কথা কে বলেছেন? হ্যাঁ, রিইনফোর্সমেন্টের কথা কে বলেছেন? তোমরা প্রত্যেকে জানো যে স্কিনার। ওকে, রিইনফোর্সমেন্টের কথা কে বলেছেন? স্কিনার। তারপর ল অফ প্রেগন্যান্স, ল অফ প্রেগন্যান্স জিনিসটা কি? দেখো, ল অফ প্রেগন্যান্সটা হচ্ছে যখন তোমাকে ধরো কোনো একটা কমপ্লেক্স মানে জটিল, ঠিক আছে, জটিল ছবি দেওয়া হলো, সেই ছবিটা দেখার পরে তোমার ব্রেন কি করে, সঙ্গে সঙ্গে সেটাকে সরলীকরণ করে, যে এটা ইয়া এটা ওয়াই। দেখো, তোমাকে একটা পাজেল দেওয়া হলো, সাপোজ ধরো তোমাকে একটা পাজেল দেওয়া হলো, পাজেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কী হয়, তোমার ব্রেন কি করে, সেটাকে বুঝতে বুঝতে শুরু করে বা জানতে শুরু করে। এই যে এটা জানার যে প্রক্রিয়া, অর্থাৎ সহজভাবে ভাবার যে প্রক্রিয়া, এটা কি বলছে? ল অফ প্রেগন্যান্স। এটা দিয়েছে কি? এটা দিয়েছে কি? গেস্টালবাদীরা। এটা হবে অপশন এ, ঠিক আছে। এবার চলো অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন মানে কি? অভিযোজন। অভিযোজনের কথা কে বলেছেন? অভিযোজনের কথা বলেছেন কে? পিয়াজে। তাহলে এটা হবে এটার আনসার। ওকে, তাহলে যে কোশ্চেনগুলো আমি বললাম প্রত্যেকে বুঝেছো, এটা কিন্তু খুবই ভালো মানের একটা কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 দেখো, ডেভেলপমেন্ট ইজ এ নেভার এন্ডিং প্রসেস, অর্থাৎ কি? বিকাশ, বিকাশ কখনো শেষ হবে না, বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে লাগবে, এটাই বাংলা। দিস স্টেটমেন্ট ইজ রিলেটেড টু হুইচ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট? এখানে কি বলছে, যে এই যে কথাটা আমি বললাম, যে বিকাশ কি? বিকাশ কখনো শেষ হয় না, বিকাশ চলতেই থাকে, এটা বিকাশের কোন নীতি ফলো করে? এটা বিকাশের কোন নীতি ফলো করে? অপশানগুলো দেখো, এখানে প্রথম অপশানে বলছে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে, আর প্রিন্সিপাল অফ ইন্টারঅ্যাকশন, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। তো এখানে আমার সঠিক আনসার কী হবে? প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, ঠিক আছে, অপশান 3। প্রিন্সিপাল অফ কন্টিনিউটি মানে কি? দেখো, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি মানে হচ্ছে কি? বিকাশের কি? এটা হচ্ছে কি? বিকাশ হচ্ছে কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে, যেটাকে বলি কি? বিকাশ হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। বাংলা যেটা বলি আমরা কি? বিকাশ হলো নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, বিকাশ কখনো থেমে যায় না, অর্থাৎ বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি থাকে? কন্টিনিউ করে। তাহলে এখানে আনসার কি হবে? অপশন নাম্বার সি, অর্থাৎ অপশন 3। নেক্সট কোশ্চেন দেখো, থ্রু হুইচ অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন এডুকেশন হ্যাজ বিকেম ফান্ডামেন্টাল রাইট? এখানে বলা হয়েছে ভারতীয় কোন সংশোধনীর মাধ্যমে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখো, 25তম অ্যামেন্ডমেন্ট, 22তম অ্যামেন্ডমেন্ট, 86তম অ্যামেন্ডমেন্ট। তোমরা প্রত্যেকে জানো কি? 86তম অ্যামেন্ডমেন্ট, 86তম অ্যামেন্ডমেন্ট 2002, 86তম অ্যামেন্ডমেন্ট 2002 সালে শিক্ষাকে কী করা হয়েছিল? ফান্ডামেন্টাল রাইটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর প্রতিটি শিশুকে কী করা হবে? বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে। যেটা কোন আর্টিকেলে বলা হয়েছে? ভারতীয় সংবিধান আর্টিকেল 21 আর্টিকেলে বলা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, ইনস্টিংক্ট থিওরি অফ মোটিভেশন ওয়াজ প্রোফাউন্ডেড বাই, মানে দেখো, ইনস্টিংক্ট মানে কি? ইনস্টিংক্ট থিওরি অফ মোটিভেশন মানে জৈবিক, মানে জৈবিক থিওরি, মানে পেশনার জৈবিক তথ্য,
বোঝা গেল? পেশনার জৈবিক তথ্য মানে জৈবিক মানে কি, যেটা তোমার মন থেকে আসে। সাপোজ ধরো তুমি যদি ভালো পড়াশোনা করো, তুমি বড় হয়ে একটা ভালো চাকরি পাবে, ঠিক আছে? এটা যখন তোমার মন থেকে আসছে সেই মন থেকে আসার যে পেশনা, সেটাকে বলছে কি ইনস্টিংক্ট, মানে মোটিভেশন, ঠিক আছে? ইনস্টিংক্ট মোটিভেশন মানে হচ্ছে, বাংলা আমি সঠিক জানি না কারণ ইংলিশগুলো আমি পড়ে অভ্যস্ত। দেখো, ইনস্টিংক্ট থিওরি অফ মোটিভেশনটা কে দিয়েছে? এটা দিয়েছে কি ম্যাকডুগাল, ঠিক আছে? অর্থাৎ বলতে পারি এখানে আমি যে যে মোটিভেশনটা আমার মন থেকে আসে, জৈবিক মানে জৈবিক মোটিভেশন বা জৈবিক পেশনার কথা কে বলেছেন? অপশন নাম্বার 2, ম্যাকডুগাল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। নেক্সট কোশ্চিন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজ অফ ডেভেলপমেন্ট ইজ কল্ড অ্যাজ ইউনিক স্টেজ অফ ইমোশনাল ডেভেলপমেন্ট বাই কোলি অ্যান্ড ব্রুসি? দেখো, দুজন মনোবিজ্ঞানী আছেন যাদের নাম হচ্ছে কি কোলি এবং ব্রুসি। তারা বলেছেন কি, যে মানুষের যে একটা শিশুর যে কি হয়, ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে? ডেভেলপমেন্ট হয় কিসের ডেভেলপমেন্ট? ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশনাল ডেভেলপমেন্ট মানে পক্ষবিক ডেভেলপমেন্ট। পক্ষবিক ডেভেলপমেন্ট মানে প্রক্ষোভিক বিকাশ। প্রক্ষোভিক বিকাশ কোনগুলো? ভয়, রাগ, ভালোবাসা, হিংসা, ঈর্ষা, এইগুলোকে কি বলা হয়? প্রক্ষোভিক, ঠিক আছে, বা প্রক্ষোভ বলা হয়। তাহলে একটা শিশুর জীবনে কখন এইগুলোর সব থেকে বিকাশ ভালো হয়? দেখো, চাইল্ডহুড অর্থাৎ শৈশবকাল। অপশান 2 বলছে ইন্টেন্সি মানে হচ্ছে একদম মানে কি বলছে, জন্মাবার ঠিক 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে। আর অ্যাডোলেসেন্স মানে কৈশোরকাল। আর অপশান 4 হচ্ছে কি অ্যাডাল্টহুড মানে হচ্ছে কি প্রাপ্তবয়স্ককাল। তাহলে এখানে আমার সঠিক আনসার কী হবে? চাইল্ডহুড মানে শৈশবকাল। অর্থাৎ একটা শিশু যখন খুবই বাচ্চা থাকে, অর্থাৎ শিশুটির বয়স যখন 2 থেকে 8 বছর বা 6 বছর থাকে, তখন তার মধ্যে এই যে ভয়, রাগ, ঘেন্না, ভালোবাসার বিকাশ খুবই দ্রুত হারে হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, হু গেভ দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স? মাল্টিপল ইন্টেলিজেন্স মানে হচ্ছে কি বুদ্ধির বহুমুখী তথ্য। বুদ্ধির বহুমুখী তথ্যটা কে দিয়েছেন? তোমরা প্রত্যেকে জানো কি গার্ডেনার। অপশন 3 হবে আনসার, গার্ডেনার। আর স্পেয়ারম্যান কি তথ্য দিয়েছে? স্পেয়ারম্যান বুদ্ধির দ্বি উপাদান তথ্য। স্পেয়ারম্যান বুদ্ধির দ্বি উপাদান তথ্য দিয়েছে। আর গার্ডেনার কি দিয়েছে? গার্ডেনার দিয়েছে কি এক উপাদান তথ্য, সরি, গার্ডেনার দিয়েছে বহু উপাদান তথ্য, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। ডিসলেক্সিয়া হ্যাজ ডিফিকাল্টি। ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হচ্ছে একটা প্রবলেম যেটা আমাদের সাইকোলজির সঙ্গে যুক্ত। ডিসলেক্সিয়া কাকে বলা হয়? ডিসলেক্সিয়া বলা হয় যখন একটা বাচ্চা সঠিকভাবে অক্ষর চিনে পড়তে পারে না। যেমন ধরো একটা অক্ষর লেখা আছে কি ব, ঠিক আছে, আর এক জায়গায় লেখা আছে র। বাচ্চা বুঝতে পারছে না কোনটা ব কোনটা র, বা বাচ্চা বুঝতে পারছে না কোনটা দৈন্তন্য কোনটা মূর্ধন্য। অর্থাৎ কি ডিসলেক্সিয়া মানে কি? ডিসলেক্সিয়া মানে হচ্ছে যে পঠন অক্ষমতা। ডিসলেক্সিয়া কথার অর্থ হচ্ছে পঠন অক্ষমতা, অর্থাৎ পড়তে না পারা। তাহলে এখানে আমার আনসার কী হবে? অপশন নাম্বার 2, অর্থাৎ রিডিং বা স্পেলিং, অপশন 2। তারপরে কোশ্চেন দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এই কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য রোল অফ টিচার ইন ইনক্লুসিভ ক্লাসরুম? ইনক্লুসিভ ক্লাসরুম মানে কি বলতো? ইনক্লুসিভ ক্লাসরুম মানে হচ্ছে কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ক্লাসরুম, ঠিক আছে? ইনক্লুসিভ ক্লাসরুম যেটা বলা হয়। তো এখানে একজন শিক্ষকের কোনটি ভূমিকা হবে না, মানে 3টে সঠিক একটা ভুল, সে ভুলটাকে আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এখানে জিজ্ঞেস করছে ইনক্লুসিভ ক্লাসরুমে একজন শিক্ষকের নিচের কোন ভূমিকাটি হবে না। দেখো, অপশান এ বলছে টিচার শুড নট পে অ্যাটেনশন টু ডিফারেন্টলি অ্যাবেলড চাইল্ড। অর্থাৎ এখানে বলছে যে সমস্ত শিশুদের মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা প্রয়োজন, প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি একজন শিক্ষক কখনো মনোযোগ দেবেন না। অর্থাৎ ধরো একটা ক্লাসরুমে কি আছে? একটা ক্লাসরুমে 100 জন ছেলে মেয়ে আছে, প্রত্যেকে বিশেষ চাহিদা সম্পন্ন। তাহলে শিক্ষক মহাশয় 2-1জনকে ভালোভাবে মানে অ্যাটেনশন করবে, আর বাকিদেরকে অ্যাটেনশন করবে না, এটা কি কখনো নয়। একজন ইনক্লুসিভ এডুকেশনে বা ইনক্লুসিভ ক্লাসরুমে একজন শিক্ষক মহাশয় প্রত্যেকটি শিক্ষার্থীকে আলাদা আলাদাভাবে মনোযোগ দেবে, কার কোনটা প্রয়োজন, কি তার সমস্যা, প্রত্যেকটা সমস্যাকে তাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু নট বলেছে, নট পে, তাহলে এখানে এটাই আমাদের সঠিক আনসার, কারণ এটা মিলছে না।
2 নম্বর অপশন দেখো, মেক অ্যাডিকুয়েট সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য চাইল্ড। দেখো ভালো করে দেখো, এখানে কি বলছে, একটা ক্লাসরুমে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে বসাতে হবে। মানে দেখো ব্যাপারটা দেখো ভালো করে, এটা একটা ক্লাসরুম, ঠিক আছে, এখানে অনেক শিক্ষার্থী আছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন। এবার যে সমস্ত শিক্ষার্থীরা একই সমস্যায় ভুগছে, যে সমস্ত শিক্ষার্থীরা একই সমস্যায় ভুগছে তাদেরকে একজন শিক্ষক কী করবে, এই সাইডে রাখবেন বা এক সাইডে রাখবেন। যারা অন্য একটা প্রবলেমে ভুগছে তাদেরকে এই সাইডে রাখবে, বা যারা আর একটা অন্য একটা প্রবলেমে ভুগছে তাদেরকে এই সাইডে। এইভাবে কী করবে, তাদেরকে গ্রুপ ওয়াইজ ভাগ করবে, অর্থাৎ আলাদা আলাদা করে রাখবে, অর্থাৎ তাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্টে বসাবে, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে সিটে বসাবে, তাদেরকে এলোমেলোভাবে বসাবে না। ওকে, বোঝা গেল? তারপর 3 নম্বর অপশন দেখো, টিচার শুড ডিভোট এক্সট্রা টাইম টু ইচ লার্নিং ডিজেবল। মানে একজন শিক্ষক কী করবেন, প্রত্যেকটি শিক্ষার্থীকে আলাদাভাবে অতিরিক্ত সময় দেবেন, অবশ্যই দেবেন। তাদেরকে যদি সময় না দেওয়া হয় তাহলে তারা শিখবে কী করে, কারণ তারা শিখতে পারে না বলেই তো ইনক্লুসিভ ক্লাসরুমের আওতায় এসেছে, তাই না? 4 নম্বর দেখো, দ্য টিচার শুড এনকারেজ দ্য চিলড্রেন। একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে কী করবেন, সবসময় উৎসাহ করবে যাতে তারা শিখতে পারে, কখনোই তাদেরকে দমিত করবে না, সবসময় উৎসাহিত করবে যে তুমি পারবে, তোমার দ্বারা হবে, তুমি এই তো পেরেছো। সবসময় তাদেরকে কী করতে হবে, এনকারেজ করতে হবে বা উৎসাহিত হবে। তাহলে এখানে দেখো অপশন নাম্বার এ আমাদের কিন্তু মিলছে না, তাই এটা আমাদের সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখো, ইন দ্য ক্লাস, একটা ক্লাসরুমে কোশ্চেন বাই স্টুডেন্ট। যদি কোনো শিক্ষার্থী কোশ্চেন করে, একটা ক্লাসরুমে যদি কোনো শিক্ষার্থী বারবার কোশ্চেন করে, একজন শিক্ষক হিসাবে তুমি কি করবে বা একজন শিক্ষকের দায়িত্ব কী? দেখো অপশানগুলো, শুড বি এনকারেজ, তাকে প্রশ্ন করতে কী করবে, উৎসাহিত করবে, অবশ্যই উৎসাহিত করবে। যদি তাকে উৎসাহিত না করো তাহলে সে নেক্সট টাইম আর কোনো কোশ্চেনই করবে না। একজন শিক্ষার্থী যত বেশি কোশ্চেন করবে তার শিক্ষককে, তত বেশি সে জ্ঞান অর্জন করবে। তাই অবশ্যই শিক্ষার্থীকে কী করবে, কোশ্চেন করতে এনকারেজ করবে। অপশান নাম্বার 2 দেখো, শুড বি ডিসকারেজ, তাকে অবশ্যই ডিসকারেজ করবে না, তাকে মানে উৎসাহিত করবে, কখনো অনুৎসাহী করবে না। শুড নট বি অ্যালাউ, তাকে অনুমতি দেবে না, কখনোই এটা করবে না, সবসময় তাকে অনুমতি দেবে। শুড বি স্টপ, তাকে অবশ্যই চুপ করিয়ে দেবে না। এখানে কী হবে আনসার, অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ, শুড বি এনকারেজ। 10 নম্বর কোশ্চেন দেখো, growth of a child is mainly related to, growth of a child is mainly related to social development। মানে সোশ্যাল ডেভেলপমেন্ট মানে কি, সামাজিক বিকাশ। মানে বলতে চাইছে গ্রোথ অফ চাইল্ড। দেখো গ্রোথ অফ চাইল্ড মানে বৃদ্ধি, গ্রোথ মানে কি বৃদ্ধি, অফ এ চাইল্ড একটি শিশুর বৃদ্ধি সাধারণত কোনটা কি বোঝায়, কোনো শিশুর বৃদ্ধি বলতে কোনটিকে বোঝায়, সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট দৈহিক বিকাশ, মোরাল ডেভেলপমেন্ট মানে নৈতিক বিকাশ, আর ইমোশনাল ডেভেলপমেন্ট মানে তার পক্ষবিক বিকাশ। তাহলে এখানে কী হবে আনসার, তাহলে এখানে আমরা আনসার করব কি অপশন নাম্বার 2, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ কোনো একটা শিশুর বৃদ্ধি বলতে কী বোঝায়, তার দেহের উচ্চতা ওজন বেড়ে যাওয়াকে আমরা কি বলি, বৃদ্ধি বলি। তাহলে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট, অপশন নাম্বার 2। তারপরে কোশ্চেন দেখো, এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং থিওরি ইজ অলসো নোন অ্যাজ থিওরি অফ রিইনফোর্সমেন্ট। অর্থাৎ রিইনফোর্সমেন্টের থিওরি কাকে বলা হয়, তোমরা প্রত্যেকে পড়েছো যে স্কিনারের যে থিওরি রয়েছে, অর্থাৎ কি অপারেশনাল যে থিওরি, ঠিক আছে, অর্থাৎ কি অপারেন্ট কন্ডিশনিং থিওরি, ঠিক আছে, একটা যে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, একটা যে কি অপারেন্ট কন্ডিশনিং থিওরি। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি কার, প্যাভলভের ক্লাসিক্যাল, আর অপারেন্ট কন্ডিশনিং থিওরি কার, স্কিনারের। তাহলে দেখো রিএনফোর্সমেন্টের থিওরি কাকে বলা হয়, অপারেন্ট কন্ডিশনিং থিওরি, অপশন নাম্বার 3। স্কিনারের থিওরিটিকে কি বলা হয়, অপারেন্ট কন্ডিশনিং থিওরি বলা হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেনে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজ ইজ নট দ্য পার্ট অফ ব্রুনার কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। অর্থাৎ ব্রুনারের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির মধ্যে কোনটি পড়ছে না, দেখো আইকনিক স্টেজ, ইনঅ্যাক্টিভ স্টেজ, আর ইনুসিটিভ স্টেজ, আর সিম্বলিক স্টেজ। কি হবে 12টা হবে কি ইনুসিটিভ স্টেজ। তাহলে দেখো মানে ব্রুনার যে স্টেজগুলোর কথা বলেছেন সেখানে 3টে স্টেজ কথা বলেছেন ব্রুনার।
ব্রুনার যে তিনটে স্টেজের কথা বলেছেন সেখানে রয়েছে কি আইকনিক স্টেজ, তারপর হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেজ, আর একটা হচ্ছে সিম্বলিক স্টেজ, এই তিনটের কথা। তাহলে অপশন 2 এটা আমাদের হবে না। এই সমস্ত জিনিসগুলো সব কিন্তু তোমরা দেবাশিস পালের বইয়ে কিন্তু সব আছে, তোমরা একটু ডিটেলসটা পড়ো, আমি এমসিকিউ করিয়ে দেবো, তাহলে দেবে পরীক্ষা তোমরা কিন্তু অনেক কনসেপ্ট বিল্ড করতে পারছো। আর এই কোশ্চেনগুলো মাস্ট ইম্পর্টেন্ট, এগুলো পড়তেই হবে। চলো দেখো, আমি তোমাদেরকে ইংলিশ ভার্সন কোশ্চেন করাচ্ছি এই কারণে, কারণ বাজার চলিত যে বাংলা বইগুলো রয়েছে সেখানে কোশ্চেন ভালো নাই, ঠিক আছে, ওগুলো একদম অবাঞ্ছিত কোশ্চেন, এগুলো পড়ে কিছু হবে না। তাই ইংলিশ কোশ্চেনগুলো একটু শোনো মন দিয়ে, অভ্যাস করো, দেখো হয়ে যাবে, পরীক্ষা কিন্তু অনেক হেল্প হবে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে 13 নম্বর কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এইরকম কোশ্চেন কিন্তু 2017 সালে প্রাইমারি টেটে এসেছিল, মানে সাজাতে, মানে কোনটা আগে হবে কোনটা পরে হবে, ঠিক আছে, তো বলা যায় না এরকম একটা কোশ্চেন আসতে পারে। দেখো বলছে মরিসন হ্যাজ ডেসক্রাইব হচ্ছে কি 5 স্টেপ, একজন মনোবিজ্ঞানী রয়েছেন যার নাম মরিসন, সে 5টা স্টেপের কথা বলেছেন ইন টিচিং মডেল, অর্থাৎ কি টিচিং মডেলের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং লেভেল হুইচ আর, অর্থাৎ দেখো এগুলো সবই কিন্তু আমাদের কিন্তু ডিএলএড এর বইয়ে রয়েছে, তোমরা একটু ডিএলএড এর বইটাও ভালো করে পড়বে। ওকে, দেখো এখানে কি বলছে প্রেজেন্টেশন, প্রথমে কি রয়েছে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন মানে কি দেখো, আর এক্সপ্লেনেশন মানে কি দেখো, আর অর্গানাইজেশন মানে কি দেখো, আর অ্যাসিমিলেশন মানে কি দেখো, আর রিসাইটেশন মানে কি দেখো, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। চলো একটা একটা করে দেখে নিই। প্রথমে যেটা হবে আমাদের কি এক্সপ্লোরেশন, এক্সপ্লোরেশন মানেটা কি, এক্সপ্লোরেশন কথার অর্থ হচ্ছে একটা ক্লাসরুমে যখন একজন শিক্ষক মহাশয় প্রবেশ করে বা কোনো একটা টপিক যখন একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে পড়াবে, তখন শিক্ষক মহাশয় কী করবে, ওই যে শিক্ষার্থীর ওই টপিক সম্পর্কে তার কি কোনো পূর্ব জ্ঞান রয়েছে বা পূর্ব কোনো অভিজ্ঞতা রয়েছে সেটা জানার চেষ্টা করবে, অর্থাৎ কি শিক্ষার্থীর পূর্ব জ্ঞানের যাচাই করুন, সেটাকে আমরা কি বলছি এক্সপ্লোরেশন। তাহলে এটা অবশ্যই আগে করতে হবে। ওকে, তারপরে দেখো প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন কথার অর্থ কি, প্রেজেন্টেশন কথার অর্থ হচ্ছে যে একজন শিক্ষক মহাশয় যে টপিকটা শিক্ষার্থীদেরকে পড়াবেন আজকে, সেই টপিকটার একটা ওভারভিউ তাদেরকে বলবে, সংক্ষিপ্ত আকারে ওভারভিউ দেবে, যে আমি আজকে এই গল্প পড়াবো, বাঘ এবং ভাল্লুকের এই গল্পে এরকম এরকম জিনিস আছে, একটা ওভারভিউ দিয়ে দিবে, সেটাকে বলছে কি প্রেজেন্টেশন। ওকে, তারপরে যেটা হবে কি অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশনে কি হবে কি দেখো, অ্যাসিমিলেশনের ক্ষেত্রে কি হবে, একজন শিক্ষক যে জিনিসটা শিক্ষার্থীদেরকে পড়াবেন সেই জিনিসটা শিক্ষার্থীরা কি করবে, ডিপলিভাবে মানে গভীরভাবে পড়াশোনা করবে, আরও বেশিভাবে জানার চেষ্টা করবে, অর্থাৎ সেই বিষয়বস্তু সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করবে, সেটাকে বলছে অ্যাসিমিলেশন। আর অর্গানাইজেশন মানে কি দেখো, অর্গানাইজেশন মানে কি, ওই যে শিক্ষার্থী ওই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানলো, জানার পরে কি করবে, শিক্ষকের সাহায্য ছাড়া সেটাকে উপস্থাপন করবে, বোঝা গেল, শিক্ষকের সাহায্য ছাড়া উপস্থাপন করবে। আর রিসাইটেশন মানে কি, রিসাইটেশন মানে হচ্ছে কি ভার্বাল অ্যাবিলিটি, অর্থাৎ রিসাইট মানে কি আবৃত্তি করা, অর্থাৎ মুখের মাধ্যমে সেটাকে প্রকাশ করা। তাহলে বুঝতে পারছো কোনটা আগে হবে, কোনটা আগে হবে, প্রথমে আমরা পূর্ব জ্ঞান যাচাই করব, ওকে, তারপরে কী হবে একটা ওভারভিউ দেব, তারপরে কি করব শিক্ষার্থীরা ভালোভাবে জিনিসটা পড়বে, তারপরে শিক্ষার্থীরা শিক্ষকের সাহায্য ছাড়া উপস্থাপন করবে, তারপরে কী হবে শিক্ষার্থীর ভার্বাল টেস্ট, অর্থাৎ কি মৌখিক ক্ষমতার বিচারকরণ। তাহলে এখানে আমাদের আনসার কী হবে অপশন নাম্বার এ। ওকে, তারপর নেক্সট কোশ্চেন 14 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড উইথ কগনিটিভ ডোমেন, অর্থাৎ দেখো তো কগনিটিভ ডোমেন তোমরা কোথায় পড়েছো বলো তো, এটা তোমরা ব্লুমের যে ট্যাক্সোনমি আছে না, ব্লুমের যে ট্যাক্সোনমি তোমরা বাংলার যে ডিএলএড এর যে ফার্স্ট ইয়ার বাংলা বইটা আছে সেখানে দেখবে ব্লুম ট্যাক্সোনমি লেখা আছে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। মনে পড়ছে এরকম একটা ত্রিভুজ ছিল, এরকম একটা ত্রিভুজ ছিল, এখানে কী লেখা ছিল অ্যাপ্লিকেশন ছিল, প্রয়োগ লেখা ছিল, এখানে জ্ঞান লেখা ছিল, নলেজ লেখা ছিল, আর এখানে আন্ডারস্ট্যান্ডিং লেখা ছিল, মনে পড়ছে আছে। তো ওই কোশ্চেনে এটা সেইখান থেকেই কোশ্চেন। তাহলে দেখো ওই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা ছিল না, অর্থাৎ ব্লুমের ট্যাক্সোনমির কোনটা পড়ে না, অ্যাপ্লিকেশন অবশ্যই অ্যাপ্লিকেশন আছে, নলেজ আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে অ্যাপ্লিকেশন মানে কি প্রয়োগ, নলেজ মানে জ্ঞান, আর আন্ডারস্ট্যান্ডিং মানে কি বোধ ক্ষমতা। তাহলে 4 নম্বর অপশান নাম্বার 2 যেটা ভ্যালুইং বা মূল্য, সেটা কিন্তু পড়ে না, মূল্যটা পড়ে না, ভ্যালুইংটা পড়ে না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য কার্ভ অফ লার্নিং, দেখো নিচের কোনটি লার্নিংয়ের কোনো কার্ভ না, কার্ভ না মানে হচ্ছে কি রেখা, দেখো এরকম একটা রেখা হয় না, আমরা এরকম মানে রেখা এঁকেছি, তারপর এরকম একটা রেখা, এরকম রেখা এঁকেছি,
এগুলোকে বলা হয় কার্ভ বলা হয়। তাহলে নিচের কোনটি লার্নিংয়ের কোনো কার্ভ নয়? দেখো কম্বিনেশন টাইপ, অবশ্যই কম্বিনেশন টাইপ একটা কার্ভ, কনকেভ এবং কনভেক্স এই তিনটে হবে, কিন্তু 4 নম্বরটা হবে না। কি হচ্ছে কি লঙ্গিটিউডানাল হবে না। ওকে, লঙ্গিটিউডানাল হবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। তারপরে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট দেখো, ইফ যদি একজন টিচার ফাইন্ড এ যে কি প্রবলেমেটিক চাইল্ড ইন দ্য ক্লাস, অর্থাৎ যদি কোনো একজন শিক্ষার্থী কোনো একটা মানে প্রবলেমেটিক চাইল্ডকে খুঁজে পায়, অর্থাৎ কি একজন মানে ডিসএবিলিটি চাইল্ডকে দেখতে পায় তার ক্লাসরুমে, হোয়াট শুড হি ডাজ, সে কী করবে? দেখো ইগনোর দ্য চাইল্ড, সে চাইল্ডটিকে ইগনোর করবে বা শিশুটিকে সে ইগনোর করবে, পাত্তা দেবে না, কখনই না। শিশুটিকে শাস্তি দেবে, কখনই না। সেন্ড দ্য চাইল্ড ব্যাক টু হোম ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে তাকে বাড়ি পাঠিয়ে দেবে, কখনোই সেটা করবে না। কি করবে? প্রোভাইড কাউন্সেলিং টু দ্য চাইল্ড, ওই শিক্ষার্থীর কী সমস্যা বা তার সমস্যাগুলো কি, কেন তার এরকম হচ্ছে, সেগুলো একজন শিক্ষক মহাশয় জানার চেষ্টা করবে এবং সেটি সমাধান করার চেষ্টা করবে। অপশান নাম্বার 4 হবে এটার সঠিক আনসার। তারপর দেখো 17 নম্বর কোশ্চেন দেখো, কো কারিকুলার অ্যাক্টিভিটি আর মোস্টলি রিলেটেড টু, অর্থাৎ সহ পাঠ্যক্রমিক কার্যবলী কিসের সঙ্গে সম্পর্কিত? অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট, একজন শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটাবে, একদম ঠিক। মানে মানে কো কারিকুলাম মানে কি? কো কারিকুলাম মানে হচ্ছে কি সহ পাঠ্যক্রমিক কার্যবলী। সহ পাঠ্যক্রমিক কার্যবলী কোনগুলো? নাচ, গান, খেলাধুলা, বৃক্ষরোপণ, এই সমস্ত জিনিস। এগুলো কি করে? শিশুর সর্বাঙ্গীন গুণের বিকাশ ঘটায়। সর্বাঙ্গীন গুণ মানে দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, প্রক্ষোভিক বিকাশ, নৈতিক বিকাশ, সমস্ত ধরনের বিকাশ ঘটাতে সাহায্য করে। তাই এটার সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ। খুবই ভালো কোশ্চেন এটা। তারপর দেখো, হোম অফ দ্য ফলোয়িং হ্যাজ নট প্রোফাউন্ডেড দ্য লার্নিং থিওরি, নিচের কোন মনোবিজ্ঞানী কোনো লার্নিং থিওরি দেয়নি, অর্থাৎ শিখনের ওপরে কোনো তথ্য দেয়নি? কী হবে দেখো, দ্য স্কিনার কিন্তু দেয়নি, কোহলার দিয়েছে। কোহলার সিম্পাঞ্জির যে তথ্য, সিম্পাঞ্জি মনে পড়ছে? সিম্পাঞ্জির নাম হচ্ছে সুলতান। ওকে, তারপর দিকে থর্নডাইকও দিয়েছে। শুধুমাত্র বিএস ব্লুম কিন্তু দেয়নি। বিএস ব্লুম শিখন মডেল সম্পর্কে বলেছেন। ঠিক আছে, অপশন নাম্বার 4। তারপর 19 নাম্বারটা দেখো, বলছে মিনিং অফ দ্য স্ট্যাগনেশন ইন দ্য এডুকেশন, মানে শিক্ষাক্ষেত্রে স্ট্যাগনেশন মানে কি? থমকে যাওয়া, মানে স্থগিত হয়ে যাওয়া। এটা বলতে কি বোঝায়? নট গোয়িং টু স্কুল বাই দ্য চাইল্ড, এক্ষেত্রে শিক্ষার্থী কী করবে না? স্কুল যাবে না। অপশন বি বলছে টেকিং নট অ্যাডমিশন ইন দ্য স্কুল বাই দ্য চাইল্ড, শিক্ষার্থী কী করবে না? স্কুলে কোনো রকমভাবে ভর্তি হবে না। 3 নম্বর বলছে রিটেনশন অফ চাইল্ড ইন সেম ক্লাস ফর মোর দ্যান 1 ইয়ার, অর্থাৎ কোনো একটা ক্লাসে শিক্ষার্থী বারবার ফেল করবে এবং বারবার সেখানেই থাকবে। তাহলে এটা কি হবে আনসার? অপশন নাম্বার 3। তাহলে দেখো, আর মানে দেখো একটা শিক্ষার্থী কি করছে? 1-এ ভর্তি হলো, ক্লাস 1-এ ভর্তি হলো, ক্লাস 2-এ ভর্তি হলো, ক্লাস 3-তে ভর্তি হলো, তারপরে পরের বছর 4-এ যাবে, কিন্তু না, সে 3-তে আছে, তারপরে যাবে না। তার মানে কি একটা জিনিস চলছিল, চলতে কি হচ্ছিল? হঠাৎ থেমে গেল, অর্থাৎ চলছে না, মানে একই ক্লাসে বারবার থাকছে। সেটা কি বলছি আমরা? কি স্ট্যাগনেশন। তাহলে একই ক্লাসে বারবার থাকাকে আমরা কি বলবো? স্ট্যাগনেশন বলবো। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চিন, মনে রাখবে। আর এই কোশ্চেনগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, কারণ কোনো সমস্যা হবে না, কারণ তোমাদের পরীক্ষায় তো বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন কোশ্চেন থাকবে, তো কোনো সমস্যা হবে না, প্র্যাকটিস করো। তারপরে 20 নম্বর কোশ্চেন দেখো, বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্কিল টেস্টিং অফ দ্য প্রিভিয়াস নলেজ কামস, মানে এখানে বলছে নিচে যে 4টে অপশন দেওয়া হয়েছে বা 4টে দক্ষতা দেওয়া হয়েছে, কোন দক্ষতার মাধ্যমে শিশুদের পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব জ্ঞানের যাচাইকরণ করা হয়? দেখো স্কিল অফ ইন্ট্রোডিউসিং বা ইন্ট্রোডাকশান, ঠিক আছে? দ্য স্কিল অফ ইন্ট্রোডাকশান মানে কি? দেখো মানে কোনো একটা টপিক, একজন শিক্ষক কী করবেন? কোনো একটা টপিক যখন নতুন শুরু করবে, অর্থাৎ কি ইন্ট্রোডাকশান দেবে, তখন কি করবে একজন শিক্ষক মহাশয়? অবশ্যই ওই সমস্ত শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা যাচাই করবে। তাহলে এখানে আমাদের কী হবে আনসার? অপশান নাম্বার এ। তাহলে কি স্কিল অফ ইন্ট্রোডাকশান, অপশান নাম্বার এ, স্কিল অফ ইন্ট্রোডাকশানের মাধ্যমে কী করা হয়? শিশুদের পূর্ব অভিজ্ঞতাকে যাচাই করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। তারপরে কোশ্চেন দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট স্টার্ট ফ্রম, একজন মানুষের বা একজন ব্যক্তির বিকাশ কখন থেকে শুরু হয়? প্রি চাইল্ডহুড স্টেজ, অর্থাৎ কি তারা একদম প্রাক শৈশবকাল থেকে। অপশন বি বলছে প্রি ন্যাটাল স্টেজ, অর্থাৎ কি জন্মাবার পূর্ব মুহূর্ত থেকে।
অপশান 3 বলছে স্টেজ অফ ইনফ্যান্সি, মানে একদম শৈশবকাল থেকে। অপশান 4 বলছে পোস্ট চাইল্ডহুড স্টেজ, অর্থাৎ বাল্যকাল থেকে। কী হবে অ্যান্সার? অপশান নাম্বার 2 প্রি ন্যাটাল স্টেজ, অর্থাৎ একজন শিক্ষার্থী বা একটি শিশু যখন তার মায়ের মাতৃগর্ভে থাকে তখন থেকে কিন্তু তার বিকাশ হতে শুরু করে, অর্থাৎ জন্মাবার পূর্ব মুহূর্ত থেকেই কিন্তু তার মধ্যে বিকাশ লক্ষ্য করা যায়। চলো 22 নম্বর কোশ্চেন দেখো। দ্য কন্ডিশন অফ লার্নিং দ্য বুক ইজ রিটেন বাই, এই বইটি কে লিখেছে বলো? বইটি কে লিখেছে? দ্য কন্ডিশন অফ লার্নিং, এই বইটি কে লিখেছে? R.M. গ্যাগনি। R.M. গগনি এই বইটি কিন্তু লিখেছে, অপশন নাম্বার 4। তেইশ নম্বর কোশ্চেন দেখো। অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড অফ গ্রেট স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, স্ট্রম অ্যান্ড স্ট্রাইক ইজ দ্য স্টেটমেন্ট অফ, কে দিয়েছে? দেখো এই কোশ্চেনটা কবে এসেছিলো বলো তো? এই কোশ্চেনটা এসেছিলো 2013 সাল মনে সম্ভবত, নাকি? হ্যাঁ সম্ভবত 2013 সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয় সেখানে এসেছিল। অর্থাৎ বলতে চাইছে কোন মনোবিজ্ঞানী কৈশোর কালকে ঝড় ঝঞ্ঝার কাল বলেছেন? খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা এসেছিল প্রিভিয়াস ইয়ারে আমাদের পশ্চিমবঙ্গ টেটে, যে কোন মনোবিজ্ঞানী কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়, কে বলেছেন? স্ট্যানলি হল। 23 নম্বরটা আনসার হবে কি? স্ট্যানলি হল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 23-এর এ। নেক্সট কোশ্চেন দেখো। টোটাল টাইম টেকেন ইন ইন্ডিয়ান মডেল অফ মাইক্রো টিচিং ইজ, অর্থাৎ কি আমাদের যে মাইক্রো টিচিং হয়, অর্থাৎ আমাদের যে শিক্ষণ ব্যবস্থায় মাইক্রো টিচিং রয়েছে সেটার টোটাল টাইম কতটা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো। মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে টোটাল টাইম কতটা? সেটা হচ্ছে কি 36 মিনিট। ঠিক আছে, টোটাল টাইম কত? টোটাল টাইম হচ্ছে আমাদের 36 মিনিট। অপশন নাম্বার 2। তারপরে কোশ্চেন দেখো। লার্নিং ইজ অ্যানি চেঞ্জ ইন বিহেভিয়ার, মানে শিখন বলতে কি বোঝায়? শিখন হচ্ছে কি যে আমাদের আচরণের পরিবর্তন ঘটায়, অর্থাৎ রেজাল্টিং ফ্রম বিহেভিয়ার, যেটি আমাদের ব্যবহার বা আমাদের যে আচরণের পরিবর্তনের মাধ্যমে আমাদের শিখন হয়। এটি কে বলেছেন? অপশান নাম্বার দেখো কি, যে গিলফোর্ড, উডসওয়ার্থ, ক্রো অ্যান্ড ক্রো, স্কিনার। কে বলেছেন? এটা সঠিক আনসার হবে অপশান নাম্বার এ, গিলফোর্ড। ওকে, অপশান এ। তারপর নেক্সট কোশ্চেন দেখো। এখানে কি বলছে? ব্রুনার। এখানে দুটো কলম দেওয়া আছে, মেলাতে হবে। ব্রুনার কি হবে? ব্রুনার হবে কি ইনকোয়ারি ট্রেনিং মডেল। ঠিক আছে, আর এখানে দেখো বলছে কি, দেখো এখানে 4টে অপশান দেওয়া আছে, এখানে 4টে অপশান দেওয়া আছে, এদিকে 5টা অপশান দেওয়া আছে। কোনটা হবে দেখো, ভালো করে দেখো। ব্রুনার কিসের তথ্য দিয়েছেন? ব্রুনার দিয়েছে কি কনসেপ্ট অ্যাটেনমেন্ট টিচিং মডেল। ঠিক আছে, ব্রুনার কনসেপ্ট অ্যাটেনমেন্ট টিচিং মডেল। আশুবেল কি দিয়েছে? আশুবেল দিয়েছে অ্যাডভান্স অর্গানাইজার টিচিং মডেল। আশুবেল দিয়েছে অ্যাডভান্স অর্গানাইজার টিচিং মডেল, তাহলে এটা হবে কি 3 নাম্বার। ঠিক আছে, আর গ্লেসার কি দিয়েছে? গ্লেসার দিয়েছে বেসিক টিচিং মডেল। এই যে টিচিং মডেলগুলো একটু মুখস্থ করবে তোমরা, ছায়ার যে টেট চ্যালেঞ্জার আছে সেখানে কিন্তু পেয়ে যাবে। তারপর গর্ডন কি দিয়েছে? গর্ডন দিয়েছে সিনেসিস টিচিং মডেল। ঠিক আছে, বা সিনটিক্স টিচিং মডেল, এটা ডিএডটা 2 নম্বর। এগুলো একটু তোমরা মুখস্থ করে নেবে। তারপর দেখো, দ্য ফার্স্ট স্টেপ অফ প্রবলেম সলভিং ইজ, প্রবলেম সলভিংয়ের প্রথম স্টেপটা কি? এটা অবশ্যই ইভিএসের যে আমাদের ডিএলএড এর বইগুলো আছে সেখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, তোমরা একটু পড়ে নেবে। দ্য প্রবলেম সলভিং অর্থাৎ সমস্যার সমাধান পদ্ধতির প্রথম স্টেপটি কোনটি? এটা কি হবে? আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, অর্থাৎ কি করতে হবে? প্রবলেমকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তারপর বোঝা গেল আইডেন্টিফিকেশন অফ প্রবলেম। এটা অপশান এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে দ্য লার্নিং অফ চিলড্রেন উইল বি মোস্ট ইফেক্টিভ হোয়েন, একটা শিশুর যে শিখন সবথেকে গুরুত্বপূর্ণভাবে ইফেক্টিভ হবে, কার্যকরী হবে কখন? ডেভেলপমেন্ট অফ কগনিটিভ ইফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর ডোমেন অফ চিলড্রেন উইল টেক প্লেস, মানে একটি শিশুর যখন কগনিটিভ বৌদ্ধিক বিকাশ ঘটবে, বা সাইকোমোটর মানে দৈহিক মানে দেহের বিভিন্ন অঙ্গের বিকাশ ঘটবে, এইগুলো অর্থাৎ কি আমার হাতের, মুখের, পায়ের যখন বিকাশ ঘটবে বা আমাদের জ্ঞানের বিকাশ ঘটবে তখনই একটা শিক্ষার্থীর কী হবে? সব থেকে ভালো শিখন হবে। এটাই হবে অ্যান্সার, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো 30 নাম্বার। হুইচ স্টেপ ইজ প্রমিনেন্ট ইন দ্য কি সিনট্যাক্স অফ টিচিং মডেল অফ মেমোরি লেভেল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং লেভেল,
এখানে বলছে যে নিচের কোন স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ ভাষা শিক্ষার ক্ষেত্রে। দেখো, এক্সপ্লোরেশন, জেনারেলাইজেশন, প্ল্যানিং এবং হচ্ছে কি প্রেজেন্টেশন। কী হবে আনসার? এটা সঠিক আনসার হবে কি প্রেজেন্টেশন। দেখো, আমি ভাষা শিক্ষার ক্ষেত্রে আমি জানলাম, শুনলাম, পড়লাম, জ্ঞান অর্জন করলাম, সব কিছু করলাম, কিন্তু আমি সেটা প্রকাশ করলাম না, আমি সেটা বহিঃপ্রকাশ করলাম না, সেটা তাহলে কি হবে? দেখবে আমরা কিন্তু অনেকে ইংলিশ জানি ভালো, অনেকে ইংলিশের ওয়ার্ড জানি, কিন্তু বলতে পারি না, কারণ আমাদের মধ্যে প্রেজেন্টেশন নেই। বোঝা যাচ্ছে? আমাদের মধ্যে প্রেজেন্টেশন নেই, আমরা বলি না, উপস্থাপন করি না, তাই এটা হচ্ছে না। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে বা সিনট্যাক্সের ক্ষেত্রে কি কিসের প্রয়োজন? প্রেজেন্টেশনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো আজকে আমি আলোচনা করলাম উত্তরপ্রদেশের একটি ভালো সেট নিয়ে, যেটা পরীক্ষা এসেছিলো। তো কোশ্চেনগুলো ইংলিশ কঠিন, আমি বাংলাতে খুঁজে পেলাম না কোথাও। আর সত্যি কথা বলছি, বাংলাতে টাইপিং করতে অনেক সময় লাগবে বলে আমি তোমাদেরকে যতটা পারলাম চেষ্টা করলাম। তো বোঝার চেষ্টা করো লেখাগুলো, বা মানে জিনিসটা বোঝার চেষ্টা করো, কোশ্চেনগুলো অন্তত শোনো বাংলাটা, দেখবে পরীক্ষায় অনেকটা হেল্প পাবে। ওকে, থ্যাংক ইউ।